নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ নিয়ে এসেছি সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর বর্ষা রাত, এই ছোট উপন্যাসের আজকে প্রথম পর্ব। মাত্র কয়েক বছর আগের কথা, সুতরাং অনেকেরই সে বছরের দুর্দান্ত দুর্যোগের কথা মনে থাকা উচিত। বর্ষাকালে বৃষ্টি হবে আশ্চর্য হবার কিছু নেই, উত্তপ্ত হবারও। কিন্তু সেবারের বৃষ্টি যেন মনে হয়েছিল আকাশের দেবতার আক্রোশ। সমস্ত কিছু ভাসিয়ে না দিতে পারলে বুঝি সে আক্রোশ মিটবে না। কাগজ খুললেই তো দেখা যেত বন্যার খবর। এখানে রাস্তাঘাট ডুবে গেছে, সেখানে গ্রাম ভেসে গেছে। অনেক জায়গার মানুষের তো এমন অবস্থা যে জলচর না হলে আর বাঁচবার উপায় নেই। বরাকর নদীর ধারে একটি বিরাট বাড়ির কটি বাসিন্দার সেই অবস্থাই হয়েছিল। চারিদিকে থই থই জলের মধ্যে বাড়িটি পার্বত্য দ্বীপের মতোই কোনো মতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একতলার ঘরগুলোর মেঝে বেশ উঁচু হলেও জল তার প্রায় কানায় কানায়। দরজা খুললেই জলে নামা যায়। আর উপরতলার ঘরগুলোর জানালা থেকে যেদিকেই দৃষ্টি ফেরানো যাক না কেন, শুধু জল আর জল। মাঝে মাঝে দু চারটে উঁচু গাছের মাথা জেগে না থাকলে মনে হতো বুঝি সৃষ্টির সেই আদিম জলময় পৃথিবী আবার জেগে উঠেছে। বন্যায় চারিদিক ডুবে যাওয়ার দরুন সমস্ত লোকালয় থেকে বিচ্ছিন্ন একটি বাড়িতে অবিরাম দুর্যোগের মধ্যে নিরুপায়ভাবে দিনরাত্রি কাটানোই তো এক যন্ত্রণা। তার ওপর এই বাড়িটির কটি বাসিন্দার জীবন আর এক অজানা আতঙ্কে তখন দুর্বিষহ। নামহীন এক বিভীষিকার অদৃশ্য পদসঞ্চার ক্রমশই সেই অভিশপ্ত বাড়িটির দিকে যেন এগিয়ে আসছে বলে প্রত্যেকে অনুভব করেছে। কিন্তু কোনো উপায় নেই তাকে ঠেকাবার, তাকে এড়িয়ে পালাবারও কোনো পথ নেই। এই অভিশপ্ত বাড়িটির মধ্যে নিরুপায়ভাবে বন্দী কটি বাসিন্দার নিদারুণ অভিজ্ঞতার কথা বলবার জন্যই এই কাহিনীর অবতারণা। সে কাহিনী কিন্তু এ বাড়িতে যারা স্বেচ্ছায় বা ভাগ্যের নির্দেশে একত্র হয়েছেন, বন্যায় জগৎ সংসার থেকে তাঁদের বিচ্ছিন্ন হয়ে পড়বার কিছু আগে থাকতে শুরু করতে হবে। শুধু বাড়িটির একটা পরিচয় বোধহয় পূর্বেই দেওয়া যেতে পারে। বাড়িটি একটি হোটেল, কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস হিসেবে যার বিজ্ঞাপন তখনকার কাগজে দেখেছেন বলে কারুর কারুর হয়তো মনে পড়তে পারে। মনে পড়ার আর একটা কারণ এই যে স্বাস্থ্যনিবাসের বিজ্ঞাপিত বিবরণে এমন একটু অভিনবত্ব ছিল সাধারণত যা চোখে পড়ে না। সেই অভিনবত্বটুকুই কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাসের অভিশপ্ত হয়ে ওঠার মূল। এমনও হতে পারে কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস পুরানো নাম করা কোনো হোটেল নয়। এই কাহিনীর যখন সূত্রপাত, তার মাত্র কিছুদিন আগে তার পরিকল্পনা বাস্তব রূপ নেয়। যতদূর জানি এ কাহিনী শেষ হবার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যনিবাসটিরও অস্তিত্ব লোপ পেয়েছে। খবরের কাগজে অন্তত তার অভিনব বিজ্ঞাপন আর চোখে পড়ে না। অসাধারণ এক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে লোমহর্ষণ একটি বিভীষিকাময় রহস্য নাট্যের সাময়িক মঞ্চ হবার জন্যই যেন স্বাস্থ্যনিবাসটি প্রতিষ্ঠিত হয়েছিল এই ক্ষণ পরমায়ু নিয়ে। রোমাঞ্চকর রহস্যনাট্যের পরিসমাপ্তির সঙ্গে কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাসের ওপরও শেষ জবনিকা পড়েছে। কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাসে যে নাটক কেন্দ্রীভূত, তার প্রথম দৃশ্য উন্মোচন করতে বরাকরের নদীতীর থেকে বহু দূরে কলকাতার এক নোংরা শহরতলির একটি জনবিরল রাস্তায় যেতে হবে। রাস্তাটি এমনিতেই নির্জন, তার ওপর কদিনের অবিশ্রান্ত বৃষ্টিতে নালা নর্দমা বন্ধ হবার দরুন জলে জলাক্কার হয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে পারতপক্ষে কেউ আর ঘর ছেড়ে সেখানে বার হয় না। বাদলা স্তিমিত আলোয় সমস্ত অঞ্চলটা যেন পরিত্যক্ত শ্মশানপুরী বলে মনে হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টির কিন্তু তখনও বিরাম নেই। কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি তা পড়ছে তো পড়ছেই। এই বৃষ্টির মধ্যে রাস্তায় জল ঠেলতে ঠেলতেই একটিমাত্র লোককে দৃঢ় মন্থর পদে যেতে দেখা গেল। লোকটির চেহারা কিরকম বোঝবার উপায় নেই। পোশাকেই বৃষ্টি বাদলার উপযুক্ত হলেও একটু অদ্ভুত চোখের কালো গগলসটা অন্তত।
এই বাদলার ঝিমোনো আলোয় কাউকে চোখ ঢাকা গগলস পরে থাকতে দেখলে বিস্মিতই হতে হয়। কালো রঙের মিলিটারি গোছের বর্ষাতিতে সর্বাঙ্গ লোকটির ঢাকা, মাথায় গাল ঢাকা টুপিটা তার ওপর যেভাবে গগলস পরা চোখ পর্যন্ত নামানো, তাতে বর্ষাতির তোলা কলারের ওপর দিয়ে লোকটির মুখের কিছুই দেখা যায় না। এই আবছা আলোয় তো নয়, উজ্জ্বল দিবালোকেও ওই পোশাকের ভিতর দিয়ে মানুষটিকে চেনা অসম্ভব। আকারেও মানুষটি সাধারণ, বেশি লম্বা বা বেটে নয়, ওই মাঝারি রকম গড়ন যে কোনো বয়সের লোকের হতে পারে। মন্থর হলেও শুধু চলা দৃঢ় পদক্ষেপে লোকটি যে বেশ শক্ত সমর্থ তা বোঝা যায়। একটা রাস্তার মোড় ঘুরে লোকটি সংকীর্ণতর গলিতে ঢুকল। ঢোকবার মুখেই টিনের প্লেটে গলির নামটা লেখা, গিরিমাঝি লেন। গিরিমাঝি লেনও এই বৃষ্টির সন্ধ্যায় একেবারে নির্জন। কয়েকটি বাড়ি ছাড়িয়ে লোকটি একটি বাড়ির দরজায় গিয়ে যেরকম দ্বিধায় কড়া নাড়ল, তাতে মনে হলো বাড়িটা তার অচেনা নয়। গিরিমাঝি লেন কলিকাতার একটি অতি পুরাতন আমলের পাড়া, অধিকাংশ বাড়িরই অত্যন্ত জীর্ণ দশা। লোকটি যে বাড়ির দরজায় কড়া নাড়ছিল তার অবস্থা অন্যগুলির তুলনায় বুঝি বেশি শোচনীয়। কিছুক্ষণ কড়া নাড়বার পর প্রৌঢ় গোছের এক ভদ্রলোক একটা আধখোলা ভাঙা ছাতা মাথায় দরজা খুলে দাঁড়িয়ে বিরক্ত মুখে জিজ্ঞাসা করলেন, কাকে চান মশাই? বর্ষাতি পড়া লোকটির চেহারা শক্ত সমর্থ হলেও গলাটি তার তুলনায় অত্যন্ত ক্ষীণ। সে ধরা গলায় প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলে, মোক্ষদা দেবী কি বাড়িতে আছেন? আছে না আছে দেখুন না গিয়ে ওপরে। প্রৌঢ় ফিরে যেতে যেতে ঝাঁঝালো গলায় আরো খানিকটা বকবক করে গেলেন, মোক্ষদা দেবী যেন দারোয়ান রেখেছেন আমায় তার খবরদারি করতে। বৃষ্টির মধ্যে দরজা খুলতে আসার জন্য অত বিরক্ত এবং ফিরে যাওয়ার জন্য ব্যস্ত না হলে প্রৌঢ় ভদ্রলোক হয়তো বর্ষাতি পড়া লোকটিকে আর একটু ভালো করে লক্ষ্য করতেন। বাদলার আলোয় চোখের কালো চশমা আর ধরা গলায় কথা বলার ধরনটা অন্তত তার কৌতূহলের উদ্রেক করতে পারত। কিন্তু সে সময় বিগড়ে যাওয়া মেজাজে এসব তিনি খেয়ালই করেননি। শুধু ছাতা মুড়ে নিজের ঘরে গিয়ে ঢোকবার সময় কানটা আপনা থেকেই একবার বুঝি সজাগ না হয়ে উঠে পারেনি। ওপরে উঠবার সিঁড়িতে কিরকম যেন একটা শীষ শোনা যাচ্ছে। যে লোকটাকে এইমাত্র দরজা খুলে দিলেন সেই ওপরে উঠতে উঠতে শীষ দিচ্ছে নাকি? এই বিদঘুটে বাদলায় বদ্ধ পাগল ছাড়া আর কার শীষ দেবার শখ হয়? ভাবতে ভাবতে প্রৌঢ় নিজের নিচের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। এই শীষ সেদিন আরও দুজন শুনেছিল, একজন ইলেকট্রিক মিস্ত্রি আর তার সাগরেদ। তখন বাদলার বিকেল সন্ধে গড়িয়ে গেছে। একটা কারখানার সুইচ বোর্ডে কাজ শেষ করে দুজনে তখন বাড়ি ফেরার জন্য যন্ত্রপাতি গুছোচ্ছে। বড় মিস্ত্রি মুখে একটা বিড়ি গুঁজে দেশলাই বার করে দেখছে তাতে কাঠি আর নেই। সাকরেদের কাছে কাঠি চাইতে সে প্রথমে লজ্জায় মাথা চুলকে শেষে ওস্তাদের ধমকে পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বার করে দিয়েছে। সে বাক্সেও কাঠি মাত্র একটা। সে কাঠি স্যাঁতস্যাঁতে হয়ে অনেক ঘষাঘষিতেও আর জ্বলেনি। সে কাঠি সেদিন জ্বললে দিগন্তব্যাপী জলের পাথারে নিঃসঙ্গ একটি অভিশপ্ত বাড়ির রোমাঞ্চকর রহস্যভেদের কোনো সূত্রই বোধহয় কেউ পেত না। হতাশ হয়ে অচল কাঠিটা ফেলে দেওয়ার সঙ্গে বড় মিস্ত্রি আর সাকরেদ রাস্তায় একটা শীষের শব্দ শুনে একটু চমকেই উঠেছিল। এই বাদলার সাঁঝে শীষ দিয়ে রাস্তা হাঁটে আবার কে? পরমুহূর্তে কারখানার আধখোলা গেটের ফাঁকে বাইরের রাস্তায় ওয়াটারপ্রুফে ঢাকা সেই অদ্ভুত মূর্তিকে পায়ে হেঁটে যেতে দেখা গিয়েছিল। বড় মিস্ত্রি আর তার সাকরেদ দুজনেই বিনা বাক্যব্যয় বাইরে ছুটে বেরিয়েছিল। অন্য কিছুর জন্য নয়, শুধু একটা দেশলাইয়ের কাঠি পাওয়ার আশায়। পরের দিন সেই পাড়ার থানায় বড় মিস্ত্রি আর তার সাকরেদকেই বসে থাকতে দেখা গেল। কথাবার্তায় বোঝা গেল পুলিশের তলবে নয়, তারা নিজে থেকেই পুলিশের কাছে একটা বিশেষ সংবাদ দিতে এসেছেন। সকালবেলা খবরের কাগজে গিরিমাঝি লেনের খুনের কথা পড়েই বড় মিস্ত্রি পঞ্চুবাবুর টনক নড়েছে। সাকরেদ রাধেশকে নিয়ে তাই কর্তব্যের খাতিরে পুলিশকে তাদের সন্দেহের কথাটা জানাতে এসেছেন। থানার ইন্সপেক্টর মিস্টার চৌধুরী খানিকক্ষণ বড় মিস্ত্রি পঞ্চুবাবু ও তাঁর সাগরেদের এলোমেলো বিবরণ শুনে বুঝলেন যে নিজে থেকে সাহায্য না করলে সে বিবরণের জট ছাড়িয়ে আসল খবর কিছু পাওয়া যাবে না।
বিবরণ শুনতেই ঘন্টা কাবার হয়ে যাবে। সাক্ষাৎটা তাই তিনি সংক্ষিপ্ত করবার চেষ্টায় জিজ্ঞাসা করলেন, লোকটার চেহারার একটু বিবরণ দিতে পারেন? চেহারার বিবরণ? পঞ্চুবাবুকে বিব্রত মনে হল। ইন্সপেক্টর সাহেবের চেয়ারের পাশে সার্জেন্ট গুপ্ত দাঁড়িয়ে সমস্ত বিবরণ শুনছিলেন। তিনি আরও একটু বুঝিয়ে দেবার জন্য বললেন, মানে আপনারা যা লক্ষ্য করেছেন তাই একটু বলুন। এই ব্যাখ্যাতেও কোনো ফল হল না। পঞ্চুবাবুর মাথায় টাক ও কাঁচা পাকা গোঁফ দেখলে বেশ ভারী কি গম্ভীর বলেই মনে হয়, কিন্তু কথাবার্তা একেবারে ছেলে মানুষের মতো, যেমন এলোমেলো তেমনি দাড়ি কমাবিহীন। লক্ষ্য করব কি মশাই? পঞ্চুবাবু যেন পুলিশের অন্যায় আবদারে ক্ষুণ্ণ হয়ে বললেন, চেষ্টা করলেও কিছু দেখতে পেতাম নাকি? একে বৃষ্টি পড়ছে ঝুপঝুপ করে, তার ওপর লোকটা সর্বাঙ্গ ওয়াটারপ্রুফে আর বর্ষাতি টুপিতে ঢাকা। চোখের গগলসটাই যা অদ্ভুত লেগেছিল না রাধেশ? রাধেশের বয়স অল্প, রোগা পাকানো চেহারা, তার পরনে খাকি হাফ প্যান্ট আর শার্ট, কিন্তু এমন ঝলমলে যে মনে হয় যেন কারুর কাছ থেকে ধার করে আনা। থানায় এসে সে যে একটু ঘাবড়ে গেছে তা তার ঘন ঘন ঢোক গেলা থেকেই বোঝা যায়। প্রশ্নটা চট করে সে জবাব দিতে পারে না। আজ্ঞে হ্যাঁ শব্দটা বার করতেই ঢোক গেলার সঙ্গে তার কণ্ঠার ঠেলে ওঠা ডেলাটা বার 2-3 নামা ওঠা করে। মিস্টার চৌধুরী একটু অধৈর্যের সঙ্গে সমস্ত ব্যাপারটা সংক্ষেপ করবার জন্য বললেন, আচ্ছা ব্যাপারটা তাহলে এই, আপনারা বিনয় সরকার স্ট্রিট আর গিরিমাঝি লেনের মোড়ে ইলেকট্রিক লাইনটা মেরামত করছিলেন। সিগারেট ধরাতে গিয়ে দেখলেন যে দেশলাইয়ের কাঠি নেই। মিস্টার চৌধুরীর বিবরণ সংক্ষেপ আর করা হয়ে উঠল না। পঞ্চুবাবু বাধা দিয়ে বললেন, রাধেশের কাছে দেশলাই চেয়ে নিয়ে দেখি তারও একটি কাঠি মাত্র সম্বল। বৃষ্টিতে এমন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে যে ধরানোই গেল না। ঠিক তখন ওয়াটারপ্রুফ ঢাকা এক ভদ্রলোক গিরিমাঝি লেন থেকে বেরিয়ে আসছেন। গায়ে যখন ওরকম দামি ওয়াটারপ্রুফ, তখন তার পকেটে একটা দেশলাই থাকবে না এমন কি আর হতে পারে? আমাদের সামনে দিয়ে ভদ্রলোক শীষ দিতে দিতে যাচ্ছেন, আমি তখন। মিস্টার চৌধুরী এবার বেশ দৃঢ়তার সঙ্গে বাধা দিয়ে বললেন, থামুন থামুন, ঘটনাটা সবই আমাদের জানা আছে। আপনি দেশলাই চাইতে তিনি দেশলাই বার করে দিলেন। আপনি সিগারেট ধরিয়ে ফেরত দিতে গিয়ে দেখেন দেশলাই না নিয়ে তিনি চলে গেছেন। বৃষ্টি আর সন্ধ্যার অন্ধকারের দরুন আপনারা তার গায়ের ওয়াটারপ্রুফ, মাথা ঢাকা টুপি আর চোখের গগলস ছাড়া কিচ্ছু লক্ষ্য করেননি। লক্ষ্য করবার কথা যে মনেই হয়নি ছাই। টাকমাথা ভদ্রলোককে আর বুঝি থামানো যাবে না। দেশলাই পেয়েই তখন বর্তে গেছি, সিগারেট ধরাতে গিয়ে নজর তো আর তার দিকে নেই। তিনি যে দেশলাইটা ফেলেই চলে যাবেন ভাবতেই পারিনি। তখন এই রাধেশটাও যদি একবার বলে। মিস্টার চৌধুরী একটু হেসে বললেন, হ্যাঁ, রাধেশই বা জানবে কি করে বলুন যে লোকটির চেহারাটা লক্ষ্য করা দরকার? শুনুন, চেহারা আপনারা লক্ষ্য করেননি যখন, তখন তার আর চাড়া নেই। কিন্তু লোকটি কি করে শীষ দিতে দিতে যাচ্ছিল কিছু মনে আছে? কোনো সুট্টোর কি? আগে হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। টাক মাথা চুলকে ভদ্রলোক বললেন, খুব একটা চেনা সুর, কি বলে একটা ফিল্মের গানই যেন। কি হ্যাঁ রাধেশ, মনে পড়ছে? আগে হ্যাঁ, রাধেশ যেন অত্যন্ত লজ্জিতভাবে স্বীকার করলে। মিস্টার চৌধুরী ও সার্জেন্ট গুপ্ত উদ্গ্রীব হয়ে উঠলেন। টাকমাতা ভদ্রলোক আবার কি যেন বলতে যাচ্ছিলেন। তাকে প্রায় ধমক দিয়ে থামিয়ে মিস্টার চৌধুরী রাধেশকে সাগ্রহে জিজ্ঞাসা করলেন, কি সুর আপনার মনে আছে? রাধেশ বেশ কয়েকবার ঢোক গিলে হঠাৎ এক নিঃশ্বাসে বলে ফেললে, আগে হ্যাঁ, সে সুর সবাই জানে। সবাই জানে মানে? মিস্টার চৌধুরী অবাক। আগে মনের মানুষ ছবির গানের সুর কি না, ও গান কে না শুনেছে? রাধেশ এতক্ষণে একটু সহজভাবেই কথা বললে। মিস্টার চৌধুরী নিজের অজ্ঞতায় লজ্জিত হলেন মনে হলো। গান শোনা দূরে থাক, মনের মানুষ ছবিটির নামও তার জানা নেই। সার্জেন্ট গুপ্তর দিকে চেয়ে কিন্তু তার কেমন সন্দেহ হলো। এ ছবি তাঁর অদেখা নয়। গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, কি হে গুপ্ত, মনের মানুষ না বনের মানুষ গোছের কোনো ছবি দেখেছ নাকি? সার্জেন্ট গুপ্ত যথাসম্ভব বিরাগের ভান করে বললেন, হ্যাঁ স্যার, একটা ছবি যেন দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু তাতে তো আগাগোড়াই গান। মিস্টার চৌধুরী আবার রাধেশের দিকে ফিরলেন।
কোন গান কিছু বলতে পারেন? আগে হ্যাঁ, ওই হিরোইনের মুখের থার্ড গানটা। রাধেশের সাহস অনেকখানি বেড়েছে বোঝা গেল। ওই যে গানটার ফার্স্ট লাইন হলো, কাছে থাকে তবু চিনি না। কাছে থাকে তবু চিনি না। মিস্টার চৌধুরী ক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে বললেন, আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ। খবরের কাগজে গিরিমাঝি লেনের খবর পড়ে আপনারা নিজে থেকে এই ব্যাপারটুকু যে জানাতে এসেছেন, তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। টাকমাতা ভদ্রলোক এতক্ষণ রাধেশের একটু পেছনে পড়ে গেছিলেন। এবার সুযোগ পেয়ে তিনি নিজেকে আবার একটু জাহির করলেন। আগে রাধেশ তো ভয় আসতেই চাইনি, আমি জোর করে নিয়ে এলাম। যেমন তেমন ব্যাপার তো নয়, যাকে বলে খুন, তাই আমি। মিস্টার চৌধুরী ব্যস্ত হয়ে উঠে বললেন, তাই আপনি ঠিক উচিত কাজ করেছেন। আচ্ছা, নমস্কার। টাক মাথাকে নমস্কার করে এবার উঠে দাঁড়াতে হলো, কিন্তু শেষ বাহাদুরিটা তিনি না নিয়েই ছাড়লেন না। পকেট থেকে কাগজে মোড়া একটি জিনিস বার করে টেবিলের ওপর রেখে বললেন, এটিও আপনার কাজে লাগতে পারে বলে নিয়ে এসেছি। মিস্টার চৌধুরী সবিস্ময়ে বললেন, কি ওটা? আগে সেই দেশলাইয়ের বাক্সটা। অপরাধ নেবেন না, না জেনে ওর কটা কাটি কিন্তু খরচ করে ফেলেছি। মিস্টার চৌধুরী হাসি চেপে বললেন, না তাতে কি হয়েছে, কিন্তু কাগজে মোড়া কেন? আগে আপনাদের ওই যে কি বলে ফিঙ্গার প্রিন্টিং যদি কিছু থাকে, তাই ওই কাগজটাতেই মুড়ে নিয়ে এলাম। কাগজটাও সে লোকটার পকেট থেকে পড়েছিল কিনা? কোন কাগজটা? মিস্টার চৌধুরী সত্যি একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন। এক মুহূর্তে তিনি টান হয়ে বসলেন। আগে ওই যে কাগজটাই মুড়ে এনেছি, দেশলাই বার করতে গিয়ে সে লোকটার পকেট থেকে পড়ে যায়। আমি দেখিনি, রাধেশ সিনেমার বিজ্ঞাপন ভেবে কুড়িয়ে নিয়েছিল। মিস্টার চৌধুরী ততক্ষণে কাগজের মোড়কটা খুলে তাকে আবার হতাশই হতে হয় বোধহয়। ভেতরে একটা টেক্কা মার্কা দেশলাইয়ের বাক্স, আর কাগজটা সত্যিই একটা সাধারণ হ্যান্ডবিল। তবু রাধেশকে তিনি জিজ্ঞাসা করলেন, কাগজটা সেই লোকটার পকেট থেকে পড়েছিল ঠিক দেখেছিলেন? আগে হ্যাঁ, দেশলাই বার করতে গিয়ে কাগজটা পড়ে গেল। পঞ্চুদা তখন সিগারেট ধরাচ্ছেন আর আমি যন্ত্রপাতিগুলো ব্যাগে ভরছি। লোকটা অমন হঠাৎ চলে যাবার পর। টাকমাতা পঞ্চুদা মূল গায়নের পদ আর রাধেশকে ছেড়ে দিতে রাজি নন। তিনিই আবার শুরু করলেন, আমি বললাম, আরে দেশলাইটা না নিয়ে চলে গেল যে। রাধেশ তখন কাগজটা কুড়িয়ে নিয়ে দেখছে। বললাম, দে দে, পকেটটা তো ভিজে গেছে, শুকনো কাগজটায় মুড়ে রাখি। ভাগ্যিস রেখেছিলাম। পঞ্চুদার আগের সঙ্গে এখনকার বিবরণের তফাৎটুকু মিস্টার চৌধুরী আর ধরিয়ে না দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আগে হ্যাঁ, বুদ্ধি করে যে রেখেছিলেন তার জন্য যথেষ্ট ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। নমস্কার করে পঞ্চুদা ও তার সাকরেত বিদায় নেবার পর চেয়ারে একটু ক্লান্তভাবেই হেলান দিয়ে মিস্টার চৌধুরী বললেন, যাই হোক, একটা জিনিস কিন্তু জানা গেল, শীষের সুরটা। গিরিমাঝি লেনের সেই বাড়ির বুড়ো ভদ্রলোকও শীষ শোনার কথা বলেছেন। পোশাকটা যেভাবে মিলে যাচ্ছে দুজনার বর্ণনায়, তাতে একই লোককে যে দেখা গেছে সে বিষয়ে সন্দেহ নেই। আমি শুধু আশ্চর্য হচ্ছি এই শীষ দিয়ে গানের সুর ভাঁজায়। সবেমাত্র ওই রকম একটা পৈশাচিক খুন করে এসে শীষ দিয়ে কেউ গানের সুর ভাঁজতে পারে, তাও একটা সস্তা ফিল্মের গানের সুর। ভেবে দেখুন স্যার, সমস্ত ব্যাপারটাই কেমন আজগুবি। সার্জেন্ট গুপ্ত মাথা চুলকে বললেন, মোক্ষদা ঠাকুরন বলে যাকে গলায় ওয়াটারপ্রুফের বেল্টের ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে, তার সমস্ত খবর নেওয়া হয়েছে। কোনো শত্রু কোথাও তার ছিল বলে কেউ অন্তত জানে না। ভদ্রমহিলা সেকালের শিক্ষিত পরিবারে জন্ম। যতদূর জানা গিয়েছে তার স্বামী এককাল একটি অনাথাশ্রম চালাতেন। স্বামীর মৃত্যুর পর সে কাজ বহুদিন ছেড়ে দিয়ে এই বাড়িটি লিজ নিয়ে দিনের বেলা একটি সেলাই টেলাইয়ের স্কুল চালান। স্বামী যা রেখে গেছেন তার সঙ্গে এই আয় তাঁর একরকম চলে যায়। নেহাত উন্মাদ না হলে কেউ এভাবে তাকে মারতে পারে, এটা কল্পনা করা যায় না। মিস্টার চৌধুরী খানিক চুপ করে কি যেন ভাবছেন মনে হলো। তারপর তিনি মাথা নেড়ে বললেন, না, উন্মাদ হলেও সাধারণ উন্মাদ নয়। সমস্ত ব্যাপারটা বেশ ভেবেচিন্তে করা হয়েছে বলেই মনে হয়।
মোক্ষদা দেবী যে সন্ধ্যের পর কিছুক্ষণ ওপরে একেবারে একা থাকেন, নিচে ঝি ছাড়া আর তেমন কেউ যে তখন বাড়িতে থাকে না, এসব মনে হয় খুনি আগে থাকতেই খবর নিয়েছে। তার পোশাক ও চালচলন থেকে যেটুকু জানা গেছে তাতে পাগলামির কোনো সন্দেহ সহজে করা যায় না। তাছাড়া বদ্ধ উন্মাদ হলেও তার একটা হদিশ এ দুদিনে নিশ্চয়ই পাওয়া যেত। কোনো উন্মাদাশ্রম থেকে ওরকম কেউ পালিয়েছে বলে এখনো তো জানা যায়নি। আমি সেরকম উন্মাদের কথা বলছি না স্যার। সাধারণ স্বাভাবিক চেহারার মানুষের ভেতরেই কখনো কখনো ওরকম উন্মাদের লক্ষণ তো প্রকাশ পায়। সার্জেন্ট গুপ্ত একটু সংকুচিতভাবে নিজের মতটা জানালেন। অকারণে যাকে তাকে খুন করা তখন নেশার মতো হয়ে দাঁড়ায়। মিস্টার চৌধুরী একটু হেসে বললেন, ওরকম খুনে বানানো গল্পেই দেখা যায়। তাছাড়া আগেই যা বললাম, খুনি মাত্রেই এরকম পাগল হলেও দেয়ার ইজ মেথড ইন হিজ ম্যাডনেস। বেশ প্ল্যান করা ব্যাপার, কিন্তু সমস্ত ব্যাপারটার কোনো খেই যে পাওয়া যাচ্ছে না। হঠাৎ কি ভেবে তিনি যেন একটু চঞ্চল হয়ে উঠলেন। দাঁড়াও দাঁড়াও, দেশলাই মোড়বার কাগজটা লোকটার পকেট থেকে পড়ে গেছিল বললে না? হ্যাঁ স্যার, কিন্তু ওটা তো একটা সাধারণ হ্যান্ডবিল। হ্যাঁ, সাধারণ হ্যান্ডবিলই বুঝলাম, কিন্তু এটা সে যত্ন করে পকেটে রেখেছিল কেন? যত্ন করে যে রেখেছে তাই বা কি করে বুঝছি। সার্জেন্ট গুপ্ত সবিনয় হলেও প্রতিবাদ না করে পারেন না। হয়তো আমরা সবাই যেমন করি তেমনি রাস্তার কারুর কাছে পেয়ে অন্যমনস্কভাবে পকেটে রেখে দিয়েছে। যুক্তিটা অগ্রাহ্য করবার নয়। তবু মিস্টার চৌধুরী কাগজটা আর একবার ভালো করে পড়ে বললেন, বিজ্ঞাপনটা কিসের দেখেছ? আজ্ঞে হ্যাঁ স্যার, একটা হোটেলের হ্যান্ডবিল। কোথায় বাইরে কোনো স্বাস্থ্যনিবাসের বিজ্ঞাপন। মিস্টার চৌধুরী চিন্তিতভাবে বললেন, সেই জন্যেই ওই লোকের পকেটে থাকাটা একটু অদ্ভুত লাগছে না? বিজ্ঞাপনটা তিনি জোরে জোরে পড়েন এবার। কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস, মনোরম পরিবেশ, বরাকর নদীর তীরে অত্যন্ত স্বাস্থ্যকর স্থানে বৈদ্যুতিক আলো, টেলিফোন ইত্যাদি সমস্ত নাগরিক সুখ সুবিধা সমেত আধুনিক হোটেল। মধ্যবিত্তের সুবর্ণ সুযোগ। স্বাস্থ্যোদ্ধারের জন্য বাংলাদেশের বাহিরে যাইবার প্রয়োজন নাই। নিজস্ব গাড়িতে স্টেশন হইতে হোটেলে আসা যাওয়ার ব্যবস্থা। বিজ্ঞাপনটা পড়ে মিস্টার চৌধুরী সার্জেন্ট গুপ্তর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকান। এ হ্যান্ডবিলের কোনো তাৎপর্য নেই বলছ? কিছু হয়তো থাকতে পারে। সার্জেন্ট গুপ্তকেও একটু ভেবে বলতে হয়। হয়তো কোনোদিন এই লোকটি সেখানে ছিল, কিংবা হয়তো এ খুনের পর গা ঢাকা দেবার জন্য এই বিজ্ঞাপন থেকে জায়গাটার কথা ভেবেছে। কিন্তু সেখানেই যে সে যাবে বা কখনো গিয়েছিল তা ঠিক কি? এ বিজ্ঞাপন থেকে কোনো সুবিধে আমাদের হচ্ছে কি এখন? না, তা হচ্ছে না বলে কাগজটা আবার টেবিলের ওপর রাখতে গিয়ে হঠাৎ চৌধুরী চমকে উঠলেন। বিজ্ঞাপনের উল্টো দিকে সাদা পিঠটা চোখের কাছে এনে অত্যন্ত মনোযোগ দিয়ে খানিকটা দেখে হঠাৎ ব্যস্তভাবে বললেন, শিগগির বরাকর পুলিশ স্টেশনকে ফোনে ধরো, আর দেখো ডিসি ইসমাইল সাহেবকেও কোথাও পাও কিনা। সার্জেন্ট গুপ্ত হঠাৎ এই আদেশে একটু হতভম্ব হয়ে বললেন, কেন, কি হলো স্যার? চৌধুরী অধৈর্যের সঙ্গে বললেন, আগে তুমি ফোনটা লাগাও তো, পরে বলছি। বিজ্ঞাপনে অতিশয়োক্তি বোধহয় খানিকটা মার্জনীয়। বিজ্ঞাপনের বিশেষণের সঙ্গে আসল জিনিসের পরিচয় অনেক সময় মেলে না, এটা আমরা ধরেই নিই। কিন্তু কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাসের বেলা এই সাধারণ নিয়মে সত্যিই একটু ব্যতিক্রম বোধহয় দেখা যায়। বিজ্ঞাপন যেই লিখে থাকুক, স্বাস্থ্যনিবাসটির পরিচয় দিতে বাড়াবাড়ি অন্তত কোথাও করেনি। বরাকর নদীর ধারে সত্যিই মনোরম পরিবেশে প্রথম ইংরেজ আমলের থামওয়ালা বেশ একটি বড় বাড়ি। ঢেউ খেলানো রাঙামাটির দেশ, দূরে ছোটখাটো পাহাড়ও দেখা যায়। জায়গাটির সবচেয়ে বড় আকর্ষণ তার নির্জনতা। ধারের কাছে 7-8 মাইলের মধ্যে একটা দুটো চাষিদের কুঁড়ে ছাড়া কোনো বসতি নেই। স্বাস্থ্যনিবাসটির মনোরম পরিবেশ আপাতত অবশ্য আবিষ্কার করা একটু শক্ত হয়ে দাঁড়িয়েছে। 5 দিন ধরে এক নাগাড়ে ঝড় বৃষ্টি চলেছে। মাঠ ঘাট জলে জলময়। অবিশ্রান্ত বৃষ্টিতে চারিদিকে এমন ঝাপসা যে প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে সম্পূর্ণভাবে লুপ্ত। একটিমাত্র যে পাকা রাস্তা দূরে বরাকর শহর থেকে স্বাস্থ্যনিবাসটির সংযোগ রক্ষা করে,
তাই ইতিমধ্যেই নানা জায়গা বর্ষার জলের স্রোতে প্রায় অচল হয়ে দাঁড়িয়েছে। বরাকর নদীর জল তার ওপর যেরকম বেড়ে কুল ছাপাবার উপক্রম হয়েছে, তাতে বন্যা হলেই সর্বনাশ। বরাকর থেকে ভাড়া করা মোটরে স্বাস্থ্যনিবাসে আস্তে আস্তে কণিকা সেই কথাই ভাবছিল। রাস্তায় এর মধ্যেই 2 জায়গায় আটকে যেতে হয়েছে। মাঠের জল নদীর স্রোতের মতো রাস্তার ওপর দিয়ে বইছে। মোটরের ভেতর পর্যন্ত জল উঠে ইঞ্জিন গেছে বন্ধ হয়ে। কোনো রকমে ঠেলে ঠুলে মোটরটাকে সেই জলের স্রোতে পার করে নিয়ে গিয়ে আবার চালাতে বেশ বেগ পেতে হয়েছে ড্রাইভারকে। নেহাত মেয়ে ছেলে সওয়ারি বলেই সশব্দে সে নিজের বিরক্তি বোধহয় প্রকাশ করেনি। কিন্তু রামসেবকের সঙ্গে বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে এক কোমর জলে মোটর ঠেলবার সময় মনে মনে ভাগ্যকে অভিসম্পাত দিয়েছে নিশ্চয় এমন দিনে এরকম ভাড়া জুটিয়ে দেওয়ার জন্যে। হোটেলে এতক্ষণ কি হচ্ছে তাই বা কে জানে। ভোরবেলাতেই স্বামী স্টেশন ওয়াগান নিয়ে কুলটি চলে গেছেন স্টেশন থেকে গোটাকতক পার্সেল খালাস করে আনবার জন্যে। 10টার ট্রেনে একজন বোর্ডারের আসবার কথা, তাকেও সেই সঙ্গে নিয়ে আসবে। বেলা 2টো পর্যন্ত স্বামীর জন্য অপেক্ষা করে কণিকা নিজেই ফোন করে বরাকর থেকে ভাড়াটে গাড়ি আনিয়ে বরাকর গিয়েছিল কয়েকটা অত্যন্ত দরকারি জিনিস কেনার সঙ্গে বাজারটাও সেরে আসবার জন্যে। তখন বৃষ্টিটা যেন একটু ধরবার আশা দেখা দিয়েছিল। বাইরের পথঘাটের চেহারা যে কি হয়েছে তাও ঠিক আন্দাজ করতে পারেনি। বেরুবার পর থেকে ঝড় ও বৃষ্টি দুই প্রচণ্ড হয়ে উঠেছে। বরাকরে কি কষ্টে যে বাজার সেরেছে সেই জানে। দূরে নির্জনে স্বাস্থ্যনিবাস খোলার সুবিধে যেমন, দায়ও তো তেমনি দারুণ। এখন হোটেলের প্রত্যেকটি জিনিস বয়ে এনে মজুত না রাখলে নয়। খরা শুকনোর সময় তেমন কোনো ঝামেলা নেই। ফোন করে দিলেও 2-1টা বড় দোকান সব জিনিসপত্র গাড়িতে পাঠিয়ে দিয়ে উপরি ভাড়া শুধু ধরে নেয়। কিন্তু এই দুর্যোগে সে দায়িত্ব নিতে কেউ রাজি নয়। কণিকাকে তাই নিজেকেই আসতে হয়েছে। নিজেকে আর কোন কাজটা তাকে না দেখতে হয়। স্বামী অলস কি অনিচ্ছুক নয়, কিন্তু কেমন একটু অগোছালো, অন্যমনস্ক। কাজের ভার দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না। এই আজকেই স্টেশন ওয়াগান নিয়ে বেরিয়ে কি গোল বাঁধিয়েছে কে জানে। কিন্তু এই দুর্যোগ এইভাবে চললে তাদের ব্যবসার যে দফারফা। পুজোর পর এই সময়টাই এ ধরনের স্বাস্থ্যনিবাসের মরশুম। এখনো পর্যন্ত মাত্র 3 জন বোর্ডার এসেছেন, আর জন কয়েকের আজকের মধ্যে আসবার কথা। তাঁরা কেউ এসে পৌঁছতে পারবেন বলে ভরসা হয় না। যে 3 জন ইতিমধ্যে এসেছেন তাদের যত্নের ত্রুটি অবশ্য যাতে না হয় তার ব্যবস্থা সে প্রাণপণে করতে প্রস্তুত। এই ঝড় বৃষ্টি মাথায় করে নইলে বরাকরে বাজার করতে আজ সে বেরুত না। কিন্তু তাতেই কি তাদের সন্তুষ্ট করা যাবে? প্রথম নতুন স্বাস্থ্যনিবাসে এসে তাঁরা খুব ভালো ধারণা নিয়ে যাবেন বলে মনে হয় না। অথচ বাইরের বিজ্ঞাপনের চেয়ে যাঁরা নিজেরা থেকে গেছেন তাদের মতামতের দামই যে এ ব্যবসাতে বেশি তা কণিকা ভালো করেই বোঝে। এখানে স্বাস্থ্যনিবাস করবার পরিকল্পনাটা তাই। লাহিড়ী প্রথমে তো কথাটাকে আমলই দিতে চায়নি। তুমি পাগল হয়েছ কণিকা? স্বাস্থ্যনিবাস মানে হোটেল করা কি চারটিখানি কথা? বিশেষ করে বাংলার ভেতর ওই বেপট জায়গায় লোকে পয়সা খরচ করে থাকতে যাবে কেন? রাঁচি, হাজারিবাগ, পুরী না যাক, তারা অন্তত মধুপুর যশোরই যাবে। তেমন স্বাস্থ্যনিবাস করলে এখানেও যাবে, আর বাংলার ভেতরে বলেই তো আরো যাওয়া উচিত। কণিকা যুক্তি দেখিয়েছে। বাংলার ভেতরে ভালো স্বাস্থ্যনিবাস কেউ কোথাও করেছে? আছে তো যাবার জায়গা ওই এক দীঘা, সেখানেও আমাদের মতো সুবিধে পাবে কোথাও? কণিকা যে সুবিধের কথা বলেছে সেটা এরকম জায়গায় একটু দুর্লভ সন্দেহ নাই। আগেকার এক বিদেশি কয়লার খনির ইংরেজ ম্যানেজারের প্রাণে একটু কবিত্ব ছিল বোধহয়। এই নির্জন জায়গায় ছোটখাটো একটি বিলিতি ধরনের বাড়ি তিনি কোম্পানির পয়সাতেই বানিয়েছিলেন, কোম্পানির যারা ম্যানেজার হবে তাদের থাকবার জন্য। তখন কয়লার খনিতে ধুলোমুঠো সোনা হচ্ছে। শৌখিন ম্যানেজার বাড়িটিতে বিজলি বাতি, টেলিফোনের বন্দোবস্ত তো করেই ছিলেন, তার উপর বড় রাস্তা থেকে বাড়িতে আসবার একটা নিজস্ব রাস্তাও তৈরি করিয়ে নিয়েছিলেন। কিছুকাল আগে নানা অবস্থা বিপর্যয়ে সে কোম্পানি লাটে উঠেছে। সে কোম্পানির পাত্তারি গুটোবার ভার যাদের হাতে, তারা কোম্পানির অন্য সম্পত্তির সঙ্গে বাড়িটি বিক্রির চেষ্টা করেছে। কিন্তু ব্যবসার হালচাল ও অঞ্চল তখন বদলে গেছে।
শুধু কবিত্বের খাতিরে অত দূরের অত বড় বাড়ি কেনবার গরজ কারুর হয়নি। নতুন মুরব্বীদের বাধ্য হয়েই তারপর বাড়িটির ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে হয়েছে। সে বিজ্ঞাপনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। বাড়ি ভাড়ার পরিমাণও তাই ক্রমশ কমে এসেছে। এই সময় কণিকার স্বামী প্রবীর লাহিড়ীরই একদিন বিজ্ঞাপনটা চোখে পড়ে। দেখেছ কণিকা, 2টো ঘরের জন্য আমরা হা পিত্তেশ করে মরছি, আর বড় বড় 10খানা শোবার ঘর, হল, বৈঠকখানা, রান্নাঘর নিয়ে গোটা একটা বাড়ি খালি পড়ে আছে। কোথায় কোথায় বলে কণিকা উদ্গ্রীব হয়ে স্বামীর হাতে কাগজটার দিকে হাত বাড়িয়েছে। একটু মজা করবার জন্যই প্রবীর কথাটা বলেছিল। কণিকার করুণ ব্যাকুলতা দেখে কিন্তু মায়া হয়েছে তার। তাড়াতাড়ি হেসে বলেছেন, হারে না, ঠাট্টা করছিলাম। এ বাড়ি হলো জনমানবহীন তেপান্তরে, নইলে অত বড় বাড়ি মাসে 100 টাকা ভাড়া হিসেবে লিজ দিতে চায়। কণিকার আগ্রহ কিন্তু তাতেও কমেনি। প্রবীরের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে বিজ্ঞাপনটার উপর চোখ বুলিয়ে সে খানিকক্ষণ গম্ভীরভাবে কি ভেবেছে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেছে, তুমি চিঠি লেখো এখুনি, ও বাড়ি আমরাই ইজারা নেব। মানে? কলিকাতা শহরে বাসার খোঁজে হয়রান হয়ে স্ত্রীর মাথা খারাপ হয়েছে বলেই প্রবীরের সন্দেহ হয়েছে। মানে ওই বাড়িতেই আমরা থাকবো। আর আর কণিকা একটু দ্বিধা করে তারপর অতিরিক্ত জোর দিয়েই বলেছে, ওখানে হোটেল, মানে একটা স্বাস্থ্য নিবাস করব নতুন ধরনের। তারপর যে তর্ক হয়েছে তার আভাস আগেই কিছুটা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কণিকা কিন্তু প্রবীরকে এ পরিকল্পনায় সায় দিতে বাধ্য করেছে নানান যুক্তিতে। যুক্তিগুলো তাদের তখনকার অবস্থার দরুনই অকাট্য হয়ে দাঁড়িয়েছে প্রবীরের পক্ষে। প্রথমত, 1.5 বছর আগে আকস্মিকভাবে বোম্বাই শহরে বিয়ে হবার পর থেকে তারা দুজনে দেশে ফিরে এতদিনেও একটা মনের মতো বাসা সংগ্রহ করতে পারেনি। কোনো একটি হোটেলেই তারা সেই কারণে একটা কামরা নিয়ে আছে। দ্বিতীয়ত, বিয়ের পর কণিকার কথায় মার্চেন্ট নেভির চাকরি ছাড়া অবধি দেশে প্রবীর কোনো কাজ জোগাড় করতে পারেনি। প্রবীরের অবস্থা এমনিতে অবশ্য ভালো। বাপ মায়ের একমাত্র ছেলে, মা ছেলেবেলায় মারা গেছেন। কিছুদিন আগে সদাগরী জাহাজে অস্ট্রেলিয়ায় থাকার সময় পিতার মৃত্যুর খবর সে পেয়েছে। অন্য কিছু না রেখে যান প্রবীরের বাবা মোটা একটা ইন্স্যুরেন্সের টাকা ছেলের নামে লিখে গেছেন। চাকরি না থাকলে সুতরাং তার আর্থিক দুর্ভাবনার কোনো কারণ নেই। এর ওপর অপ্রত্যাশিতভাবে ধনী এক মাতামহের উইলে সম্প্রতি কণিকার বেশ ভালো রকম একটা মাসোহারার ব্যবস্থা হওয়ায় এদিক দিয়ে দুজনেই নিশ্চিন্ত। কিন্তু কাজ না করে চুপ করে বসে থাকা যে পুরুষের পক্ষে ক্ষতিকর, এটা কণিকা কিছুদিন ধরে ভালো করেই বুঝতে পারছে। বরাকরের ধারে গিয়ে একটা স্বাস্থ্য নিবাস গোছের গড়ে তুললে তাদের রদ দেখা কলা বেচা দুই হয়ে অনেক সমস্যাই একসঙ্গে মিটে যায়। নিজেদের চমৎকার থাকবার জায়গা তো মেলেই, সেই সঙ্গে প্রবীরও করবার মতো কাজ পায়। আর একা একা অত দূরে থাকা যাতে একঘেয়ে না হয়, সেই জন্যই এমন কিছু সঙ্গীর ব্যবস্থা হয় যারা নিজের পয়সা খরচ করে সঙ্গ দিতে আসবে। না, সমস্ত সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। কণিকার আগ্রহে মাস 6 মধ্যে বাড়ি লিজ নেওয়া থেকে স্বাস্থ্য নিবাসের অন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়ে বিজ্ঞাপন হ্যান্ডবিল পর্যন্ত ছাড়া হয়ে গেছে। তারপর কণিকাকে পরীক্ষা করবার জন্যই যেন স্বাস্থ্য নিবাস ঠিক খোলার দিন থেকেই এই দুর্যোগ। কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের একটি বিশেষ নিয়ম কণিকা এই করেছিল যে সাধারণ হোটেলের মতো আজ এসে কাল সেখান থেকে চলে যাওয়া যাবে না। অন্তত 7 দিনের কম কোনো বোর্ডারের সেখানে থাকবার নিয়ম নেই। মোট বোর্ডারের সংখ্যাও পরিমিত। 3টি সিঙ্গল সিটেড ও 6টি ডবল সিটেড ঘরে সব শুদ্ধ 15 জনের বেশি বোর্ডার কখনো নেওয়া হবে না। এই কণিকার ব্যবসা। কণিকার পরিকল্পনা যে খুব আজগুবি, বিজ্ঞাপন ও হ্যান্ডবিল ছাড়বার কিছুদিন বাদেই তা টের পাওয়া গেছে। 3 জন চিঠি লিখে 1 মাসের জন্য ঘর রিজার্ভ করেছেন। তাদের মধ্যে 2 জন আবার অগ্রিম টাকা পাঠিয়েছেন মানি অর্ডারে। যারা চিঠি লিখে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তাদের মধ্যে 4 জন শেষ পর্যন্ত আসছেন বলে জানিয়েছেন। প্রথম বোর্ডার এসেছেন গত পরশুদিন। বয়স্কা মহিলা, এককালে বুঝি স্কুল ইন্সপেক্ট্রেস ছিলেন। বিয়ে থা করেননি, কিন্তু সাজ পোশাকে এখনো একটু বাড়াবাড়ি আছে। কথাবার্তা চালচলনে দুনিয়ায় কেউই যেন তার সমকক্ষ নয়, এমনি একটা অহংকারের আভাস।
বৃষ্টি তখন 2 দিন ধরে পড়ছে। স্টেশন ওয়াগনে অত্যন্ত সমাদর করে নিয়ে আসা সত্ত্বেও বাড়ির গেটের ভেতর ঢুকেই তিনি কটু সমালোচনা শুরু করেছেন। ছি ছি, এমন জানলে আমি আগাম টাকা পাঠিয়ে এখানে আসি? শুনেছিলাম নদীর ধারে বাড়ি, সারা রাস্তায় তো দেখলাম নদী আর নালা। কণিকা কোনো রকমে তাকে ঠান্ডা করে তার জন্য বরাদ্দ ঘরে নিয়ে গেছে। ঘরের চেহারা দেখে খুদ ধরবার মতো তখনই কিছু না পেয়ে তিনি বলেছেন, দেখুন, একটা কথা আপনাদের আগেই জানিয়ে দিই, খাবার দাবার যা খাবেন তা তো এই তেপান্তরের মাঝখানে জেলখানা দেখেই বুঝতে পারছি। প্রত্যেক দিন 4 বার করে আমায় চা দিতে যেন ভুল না হয়। একবার ভোর 5টায়, তারপর সকাল 7টায়, তারপর বিকেল 3টে, আবার সন্ধ্যে 6টায়। যান, টুকে রাখুন গিয়ে, 5টা, 7টা, 3টে, 6টা। আচ্ছা, তাই হবে বলে কণিকা চলে আসবার জন্য ফিরতেই আবার পেছন থেকে ডাক পড়েছে, শোনো। কণিকা একটু বিরক্ত মুখে ফিরে দাঁড়ালেও সেদিকে ভ্রুক্ষেপ না করে ভদ্রমহিলা বলেছেন, তোমার মতো ওই বয়সের মেয়েকে আপনি আজ্ঞে আমি বলতে পারবো না, তবে তোমাদের পরিচয়টা একটু দরকার। তোমার নামটা কি? কণিকা। গাড়িতে যিনি নিয়ে এলেন তিনি তোমার কে হন? বিরক্তির সঙ্গে হাসিও পেয়েছে এবার কণিকার এ জেরার ধরনে। একবার ইচ্ছে হয়েছে বলে, কেউ নয়, বন্ধু আর এই হোটেলের অংশীদার। তারপর অবস্থানে রসিকতার লোভ সংবরণ করে বলেছে, আমি ওর স্ত্রী। ও, ভদ্রমহিলা যেন ওর অন্য কিছু আশা করেছিলেন। এইভাবে বলেছেন, কতদিন বিয়ে হয়েছে? বেশি দিন নয় বলে কথাটা এড়াবার জন্যই কণিকা বলেছে, আপনার স্নানের গরম জল যদি লাগে তো বলুন, আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তবুও তখনই নিষ্কৃতি মেলেনি। কি শীত, কি গ্রীষ্ম, আমি ঠান্ডা জলে স্নান করি বলে কণিকাকে যেন স্বাস্থ্যনীতি শিক্ষা দিয়ে ভদ্রমহিলা বলেছেন, আমার নামটাও তোমার জানা দরকার। আমি মিস ধর, এক্স স্কুল ইন্সপেক্ট্রেস, মজফ্ফরপুর। আমায় মিস ধর বলেই ডাকবে। জি আজ্ঞে বলে কণিকা সিঁড়ি দিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি নেমে আসতে আসতে স্বাস্থ্যনিবাস চালানোর প্রথম অভিজ্ঞতায় বেশ একটু চিন্তিতই হয়েছে। মিস ধরের পর সন্ধ্যাবেলা নিজেই ট্যাক্সি ভাড়া করে এসেছেন ডাক্তার জনার্দন বাজপেয়ী। বয়সে 40-এর চেয়ে 50-এর কাছাকাছি হলেও বেশ শক্ত সমর্থ জোয়ান পুরুষ, একটু বেশি গম্ভীর। কথাবার্তা মনে হয় নেহাত দরকার ছাড়া বলেন না, যখন বলেন তখন একটু অদ্ভুতই শোনায়। প্রবীর তাঁকে তার ঘরে নিয়ে গেছে। কিছু চাই কিনা জিজ্ঞাসা করার মুখে পাইপটা নামিয়ে যা বলেছেন তাতে প্রবীর প্রথমটা চমকেই গেছে। ডাক্তার বাজপেয়ী 1 গ্লাস জল চাওয়ার মতো বলেছেন, একটু শান্তি। প্রবীর একটু বিমূঢ়ভাবে তার দিকে তাকিয়ে তারপর হেসে ফেলেছে, বলেছে, আশা করি এখানে তা পাবেন। ডাক্তার বাজপেয়ীর মুখে কোনো হাসির আভাস দেখা যায়নি। গম্ভীরভাবে বলেছেন, আপনার কথাই সত্য হোক। নেমে এসে প্রবীর কণিকাকে সবিস্তারে সব শুনিয়ে বলেছে, স্বাস্থ্যনিবাসের বদলে উন্মাদাশ্রম নাম দেওয়াই বোধহয় আমাদের উচিত ছিল, যা সব নমুনার আমদানি হচ্ছে। কিন্তু আরও এক নমুনা তখনও দেখতে বাকি। তিনি এলেন রাত প্রায় 9টার পর। সারাক্ষণ সমানে বৃষ্টি পড়ছে। মিস ধরের শরীর খারাপ বলে তাঁর খাবার তাঁর ঘরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার বাজপেয়ী, প্রবীর ও কণিকা 3 জনের নিচের খাবার ঘরে একসঙ্গে বসে খেয়েছেন। খাওয়া নামেই একসঙ্গে, নইলে প্রত্যেকেই যেন নিজের নিজের খোলসের মধ্যে ঢাকা। কারোর সঙ্গে কারোর কোনো কথা হয়নি। নিজেরা থাকলে কণিকা ও প্রবীর অবশ্য এভাবে চুপ করে নিশ্চয়ই থাকতো না, কিন্তু ডাক্তার বাজপেয়ীর গম্ভীর নীরবতার মর্যাদা রাখবার জন্যেই তাদেরও মুখ বন্ধ করে থাকতে হয়েছে, তার শান্তির বায়না মেটাতে। খাওয়া দাওয়ার পর ডাক্তার বাজপেয়ী বিনা বাক্য ব্যয় তার ঘরে গিয়ে উঠেছেন। রামসেবককে টেবিল পরিষ্কার করবার হুকুম দিয়ে কণিকা ও প্রবীর তাদের নিজের ঘরে গিয়ে বসেছে। এই ঘরটা নিচের তলায় তারা ইচ্ছে করেই নিজেদের জন্য রেখেছে। রান্না ও ভাড়ার ঘর কাছে হওয়ার দরুন কাজের সুবিধে হয় বলেই নয়, এখান থেকে গেট পার হয়ে বাইরের রাস্তা অনেক দূর পর্যন্ত দেখা যায় বলে। এই বর্ষার রাত্রে অবশ্য সেখানে দেখবার কিছু নেই। কাঁচের সার্সি বৃষ্টির জলের ছিটেতে ঝাপসা। গাড়ি বারান্দার বাতিটার আলোয় ঝিকমিক করে বাইরের নীরবচ্ছিন্ন বৃষ্টির একটা পর্দা যেন শুধু দুলে দুলে নেমে যাচ্ছে মনে হচ্ছে।
আরাম কেদারাটায় গা এলিয়ে সিগারেটটায় টান দিয়ে প্রবীর কি যেন বলতে যাচ্ছিল। হঠাৎ চমকে উঠে বসে সে বলেছে, কি যেন আসছে না? ঝাপসা সার্সির ভিতর দিয়ে যেটুকু দেখা গেছে তাতে বাইরের বৃষ্টির ঝিকিমিকি পর্দার ওপর দিয়ে কিছু একটা সরে গেল বলেই মনে হয়েছে। কণিকা তাড়াতাড়ি উঠে জানলার ধারে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেখান থেকে আর কিছু দেখা যায়নি। পরক্ষণে বাইরের দরজায় ভারী কড়া সজোরে নাড়ার শব্দ পাওয়া গেছে। সত্যি কেউ তাহলে এই দুর্যোগের মধ্যে এত রাত্রে এসে হাজির হয়েছে। কণিকা জানালার কাছে যাওয়ার আগেই গাড়ি বারান্দার তলায় এসে পৌঁছে গেছে বলে বোধহয় কিছু দেখা যায়নি, কিন্তু গাড়ি টাড়ির কোনো শব্দ পাওয়া যায়নি। মানুষটা এই অন্ধকার ঝড় বৃষ্টির রাত্রে এরকম দুর্গম পথে এলো কি করে? এই কথাই ভাবতে ভাবতে কণিকা প্রবীরের সঙ্গে বাইরের হলে গিয়ে দাঁড়িয়েছে। প্রবীর ভারী লোহার খিলটা নামিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরের ঝোড়ো হাওয়ার একটা দমকা বৃষ্টির ছাটে ভিতরের হলের অনেকখানি পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। আগন্তুক ভেতরে পা দিয়ে হাতের সুটকেসটা নামিয়ে প্রবীরের সঙ্গে দরজা বন্ধ করবার দুঃসাধ্য ব্যাপারে নিজের থেকে যোগ দিয়েছে। প্রবল ঝোড়ো হাওয়ার বিরুদ্ধে দরজা বন্ধ করা সোজা ব্যাপার নয়। দুজন জোয়ান পুরুষকে বেশ নাজেহাল হতে হয় তা বন্ধ করে খিলটা লাগাতে। কণিকা লোকটিকে এতক্ষণ ধরে লক্ষ্য করেছে। দোহারা চেহারা, মাঝারি গোছের লম্বা, প্রায় প্রবীরেরই সমান, মাথায় কান ঢাকা বর্ষাতি টুপি, গায়ে বেশ দামি লম্বা ওয়াটারপ্রুফ, পায়ে গাম বুটস। দরজা বন্ধ হবার পর মাথার টুপিটা খুলতেই এক রাশ এলোথেলো ঈষৎ কটা চুল যেন ছাড়া পেয়ে লাফিয়ে ওঠে। সেই টুপিটার নাটকীয় ভঙ্গিতে এক হাতে দুলিয়ে আগন্তুক বলেছে, এই অসময়ে আপনাদের জ্বালাতন করবার জন্য মাপ চাইছি। অধীনের নাম মধুসূদন দত্ত। শুধু বলার ধরনে নয়, নামটা শুনেও কণিকার হাসি পেয়েছে। শুধু ভঙ্গিতেই নয়, চেহারায় ও গলাতেও মধুসূদনের ছেলে মানুষটি এখন ধরা পড়ে যায়। মুখটা টুপিতে ঢাকা থাকার দরুনই গোড়ায় বোধহয় কেমন একটু অদ্ভুত লেগেছিল। কেউ কিছু বলবার আগেই মধুসূদন একগাল হেসে বলেছে, নামটা শুনে মেঘনাদবধ কাব্য যদি আপনাদের মনে পড়ে গিয়ে থাকে তাহলে আমি নাচার। বাপ মার নামকরণের ভুলে সব জায়গায় এই লজ্জাই আমায় পেতে হয়। তাঁরা অনেক আশা করে হয়তো ও নাম রেখেছিলেন, কিন্তু তাদের পুত্ররত্নটি যে একটা ছড়া কাটতেও শিখবে না তা তারা কি করে জানবেন? হ্যাঁ, আসল কথাই ভুলে গেছি জিজ্ঞাসা করতে। আমি ঠিক জায়গায় এসেছি তো? এইটাই তো কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস। স্বাস্থ্যোদ্ধার বাংলাদেশেই করুন, যার ধোঁয়া। ঝড় বৃষ্টি অন্ধকারে সাইনবোর্ড কিছু দেখতে পাইনি কি না? না দেখতে পেলেও ভুল জায়গায় আসা বোধহয় সম্ভব ছিল না। কণিকা হেসে বলেছে, কারণ এ তল্লাটে 10 মাইলের মধ্যে আর কোঠাবাড়ি নেই। তার মানে চোখ বুজেও চলে আসতে পারতাম বলছেন? তা একরকম তাই এসেছি বলে মধুসূদন হেসেছে। প্রবীর এতক্ষণ কোনো কথা বলেনি। এবার যেন একটু অপ্রসন্নভাবে জিজ্ঞাসা করেছে, কিন্তু আপনি এলেন কি করে? একরকম উড়েই এসেছি ভেবে নিতে পারেন বলে নিজের রসিকতায় নিজেই মধুসূদন সজোরে হেসেছে। রসিকতাটা ঠিক উপভোগ না করে প্রবীর আবার গম্ভীরভাবে বলেছে, আপনার গাড়ি টাড়ির আওয়াজ পাইনি কিনা তাই জিজ্ঞাসা করছি। না, আপনাদের রহস্যের মধ্যে রাখা উচিত নয়। গাড়িতেই আমি এসেছি, তবে মাইল খানেক দূরে গাড়িটা হঠাৎ বেঁকে বসলো কিনা তাই সুটকেসটা নিয়ে হেঁটে আসা ছাড়া আর উপায় রইল না। আপনার আর সব জিনিস কি গাড়িতেই পড়ে রইল? আর সব জিনিস? প্রবীরের প্রশ্নে যেন একটু অবাক হয়ে মধুসূদন বলেছে, আর সব জিনিস আমার কোথা থেকে আসবে? আমার যা কিছু সব এই সুটকেসে। অবাক হয়ে প্রবীর কিছু বলবার আগেই কণিকা বলেছে, কিন্তু এই দরজায় দাঁড়িয়ে কতক্ষণ আর এমন আলাপ করবেন? আসুন, আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। ধন্যবাদ বলে সুটকেসটা তুলে নিয়ে মধুসূদন কণিকার পিছু পিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে হঠাৎ থেমে প্রবীরের দিকে চেয়ে হেসে বলেছে, এখনই যেন ঘুমোতে যাবেন না। সুটকেসটা রেখেই আপনাদের আবার বিরক্ত করতে আসছি। প্রবীর কিন্তু উত্তর দেয়নি, কিন্তু হঠাৎ লোকটার প্রতি কেন বলা যায় না কেমন একটা বিদ্বেষী যেন অনুভব করেছে। মধুসূদন তারপর সে রাত্রে কিন্তু বিরক্ত করতে আর আসেনি। কণিকা খানিক বাদে নেমে আসবার পর প্রবীর তার অপ্রসন্নতাটুকু না লুকিয়েই জিজ্ঞাসা করেছে,
কি তোমার সিনেমার হিরোটিকে কিরকম মনে হচ্ছে? আমার সিনেমার হিরো? কণিকা ভুরু কুঁচকে প্রবীরের দিকে তাকিয়ে তারপর হেসে ফেলে বলেছে, হো, মধুসূদনের কথা বলছো? বলো মহাকবি, সিনেমার হিরো বলছো কেন? সিনেমা হিরোর চার্মিং পার্সোনালিটি দেখেছি বলে। তা বিরক্ত করতে বেরুলেন না যে বড়? না, আমিই বারণ করলাম। বললাম এই ঝড় বৃষ্টিতে এতখানি হেঁটে এসেছেন, আজ রাতটা বিশ্রাম করুন, আপনার খাবার ওপরেই দিয়ে যাচ্ছি। হাতে সিগারেটটায় শেষ টান দিয়ে সেটা অ্যাস্ট্রেতে ঘষে নেভাতে নেভাতে একটু যেন তিক্ত স্বরে প্রবীর বলেছে, তুমি আবার ওপরে যাবে খাবার দিতে? এটা অতিথি সৎকারের একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু উপায় কি বলো? চাকর বাকরদের তো ছুটি দিয়ে দিয়েছি, তারা খাওয়া দাওয়া সেরে চলে গেছে। এখন এই বৃষ্টিতে বাগান দিয়ে তাদের কোয়ার্টারে ডাকতে যাওয়াচ্ছে, নিজে দিয়ে আসাই সুবিধের নয় কি? কিন্তু তিনি নিজে নেমে এসে খেয়ে গেলেই বা কি দোষ ছিল? প্রবীর কণিকার যুক্তি মানতে না পেরে বলেছে, দোষ ছিল এই যে এখানে এসে বকবক করে আমাদের কতক্ষণ জাগিয়ে রাখত কে জানে। কি বকবক করতে পারে দেখছো তো? বলে প্রবীর এবার চুপ করেছে। কণিকা নিজে থেকেই বলেছে, ছেলেটা কিন্তু ভারী আমোদে, ভালো মানুষ বাবু। নিজে থেকেই বললে, এত রাত্রে আমার খাওয়ার জন্য যেন ব্যস্ত হবেন না, কালিয়া পোলাও যা হোক দুটো দিয়ে যান, তাতেই আমার চলবে। বললাম, অত সস্তা জিনিস আমরা রাখি না, তার বদলে খানিকটা রুটি মাখন আর জ্যাম দিয়ে যাচ্ছি, হবে তো? বললে, খুব হবে। হঠাৎ একটু সন্দিগ্ধ হয়ে কণিকা থেমে গিয়ে জিজ্ঞাসা করেছে, কি গো, ঘুমিয়ে পড়লে এরই মধ্যে? পরের দিন মধুসূদনের আরও নতুন পরিচয় পাওয়া গেছে। সকালবেলায় একটা পাজামা পাঞ্জাবি পরে নিচে নেমে একেবারে রান্নাঘরে এসে হাজির। কি রাঁধছেন কণিকা দেবী, আমি একটু সাহায্য করতে পারি? প্রবীর স্টেশন ওয়াগন নিয়ে বেরুবার আগে তখন কণিকার কাছে কুলটি থেকে আরও কিছু আনবার আছে কিনা জানতে এসেছে। বিরক্তিটা গোপন না করেই সে বলেছে, সাহায্য করবার যদি অত আগ্রহ থাকে তাহলে আমার সঙ্গে আসুন না, কুলটি পর্যন্ত যাচ্ছি, সারা রাস্তা অনেক কিছু সাহায্য করতে পারবেন। মধুসূদন প্রবীরের শ্লেষ যেন টেরই পায়নি, হাসি মুখে বলেছে, ওরে বাবা, এই বৃষ্টিতে সেই কুলটি? গাড়ি হয়তো মাঝপথেই কোথাও বিগড়ে আটকে থাকবে। আমি ওসব বীরত্বের মধ্যে নেই, আর আমি শুধু রান্নায় সাহায্য করতেই ভালোবাসি। বুঝেছি। প্রবীর বেশ একটু বিদ্রুপের সুরেই বলেছে, আপনার বীরত্ব শুধু হেঁসেলেই আপনি দেখাতে পারেন। আচ্ছা, আমি চললাম কণা, তোমার হেঁসেলের কাজে তো মস্ত সহায় পেয়েছ, রান্নাবান্নাগুলো আজ ভালোই হবে আশা করি। প্রবীর বেরিয়ে যেতে মধুসূদন হেসে বলেছে, আপনার স্বামীর আজ বেরুবার ইচ্ছে ছিল না বলে মনে হয়। কথাটা কণিকার যেন কেমন অবান্তর মনে হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার সময় পর্যন্ত প্রবীর ফেরেনি। কণিকাকে আর সকলের সঙ্গে খেতে বসতে হয়েছে। টেবিলে তারা 4 জন। মিস ধর আজ অনুগ্রহ করে সকলের সঙ্গে খেতে রাজি হয়েছেন। খাওয়ার টেবিলে একাই মাত করে রেখেছে মধুসূদন। সে সময় এমনিতে তার আমোদে স্বভাব ভালোই লেগেছে কণিকার, কিন্তু একবার যেন মাত্রা ছাড়িয়ে যায় বলে মনে হয়েছে। খাবার টেবিলে সেই ভূতের ভয়ের ব্যাপারটা নিয়ে মধুসূদন যে ধরনের রসিকতা করেছে কণিকার তা ভালো লাগেনি। কথাটা মিস ধরই তুলেছেন। এরকম ভুতুরে বাড়িতে হোটেল খোলার কোনো মানে হয় না। ভুতুরে বাড়ি? কণিকা অবাক হয়ে বলেছে। চিরনীরব ডক্টর বাজপেয়ীও প্লেট থেকে মুখ তুলে তাকিয়েছেন। মধুসূদন গম্ভীর হবার ভান করে জিজ্ঞাসা করেছে, ভূত টুত কিছু দেখেছেন নাকি সত্যি? আমি জানতাম এ বাড়িতে ভূত না থেকেই পারে না। আপনার ভাগ্যি ভালো, আগেই দেখে ফেললেন। যাক, তাহলে তো এ বাড়ির তুলনা নেই। মধুসূদনের দিকে ভ্রুকুটি করে মিস ধর বলেছেন, না, ভূত টুত এখনো দেখিনি, কিন্তু সারা রাত অদ্ভুত সব আওয়াজ শুনেছি। একবার তো মনে হলো কে যেন আমার দরজাটা খোলবার চেষ্টা করছে। কণিকা একটু হেসে বলেছে, ঝড় বৃষ্টিতে ওরকম আওয়াজ তো স্বাভাবিক, আর এ বাড়ির যা সব মজবুত দরজা, ভূতের হাতে কুড়ুল না থাকলে খোলা সম্ভব নয়। কিন্তু কুড়ুল দিয়ে যদি কেউ খোলে? মিস ধর তর্কে হাঁটতে রাজি হননি। যা জনমনুষ্যহীন জায়গা, এখানে একদল ডাকাত এসে আমাদের খুন করে রেখে গেলে এবার রুখবে কে? আমি তো অন্তত নয়।
মধুসূদনের কথার ধরনে আর চোখ মুখের মজার ভঙ্গিতে কণিকা হেসে ফেলেছে। মিস ধর আরো বিরক্ত হয়ে বলেছেন, এ হাসি ঠাট্টার ব্যাপার নয়। এখানে ডাকাত পড়া কি এমন অসম্ভব? এই তো কলকাতা শহরেই কদিন আগে সন্ধেবেলা কিরকম একজনকে খুন করেছে, পড়েছ? কণিকা আগের দিন কাগজে খবরটা পড়েছিল। বললে, সে তো কোনো পাগলের কাজ, নইলে ওই নিরীহ প্রৌঢ়াকে অমন গলায় ফাঁস দিয়ে কেউ অকারণে মারতে পারে? অকারণে কেন বলছেন? মধুসূদন বলেছে, হয়তো বুড়ির ঘরে মোহরের ঘড়া লুকোনো ছিল। না, পুলিশ সেরকম কোনো প্রমাণ পায়নি। ডাক্তার বাজপেয়ী তার নীরবতা ভেঙে মন্তব্য করায় সবাই অবাক হয়েছে। পুলিশ কি পেয়েছে তা কি সবাইকে জানায়? মধুসূদন হালকা সুরে বলেছে, নিঘাত বুড়ির লুকোনো পয়সা কড়ি ছিল, আর নয় বুড়ি কোনো চোরাই ব্যবসার মালিক, নাম হারিয়ে ওই গিরিমাঝি এনেছিল। শত্রুপক্ষের কেউ এসে দিয়েছে সাবার করে। যাক, বুড়ি বেশ আরামেই গেছে। মিস ধর চটে উঠে বলেছেন, গলায় ফাঁস দিয়ে তাকে মারলো আর বলছো আরামে গেছে? হ্যাঁ, ফাঁস দিয়ে মরার মজা জানেন না বুঝি? ভারী আরাম। বলে মধুসূদন যেভাবে হাসতে হাসতে গলায় ফাঁস লেগে মৃত্যুর বৈজ্ঞানিক ডাক্তারির বিবরণ যা দিয়েছে, কণিকার কাছে তা অত্যন্তই বিসদৃশ্য লেগেছে। মিস ধর বিরক্ত হয়ে টেবিল ছেড়েই উঠে গেছেন। কিন্তু বাজপেয়ী পর্যন্ত সবিস্ময়ে মধুসূদনের দিকে তাকিয়েছেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।